হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাস বা বই আমাদের পৃথিবী এই ভূগোল বইয়ের ক্লাস 7-এর প্রথম যে অধ্যায়টি পৃথিবীর পরিক্রমণ গতি, সেই পরিক্রমণ গতি সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখান থেকে কি কি ছোট প্রশ্ন, কি কি বড় প্রশ্ন আসতে পারে, কিভাবে লিখলে তোমাদের সুবিধা হবে বা এগুলোকে কিভাবে বোঝানো যায়, সবই নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে এটা শোনো এবং দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো এই যে বইটা আছে তোমাদের আমাদের পৃথিবী ক্লাস 7-এর, এর প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। আমরা ক্লাস 6-এ তোমার পৃথিবীর আবর্তন সম্পর্কে জেনেছি। দেখো তোমরা আগের বছরে যে পড়েছো, এই যে তোমাদের ক্লাস 6-এর ভূগোল বই, এই ভূগোল বইয়ের কিন্তু তোমাদের এই দেখো এই পৃথিবীর আবর্তন চতুর্থ অধ্যায়ে ছিল তোমার 24 পাতায় পৃথিবীর আবর্তন সম্পর্কে ছিল। পৃথিবীর দুটো গতি, একটা হচ্ছে আবর্তন গতি, একটা পরিক্রমণ গতি। তাহলে আবর্তন গতির সম্পর্কে কিন্তু তোমরা জেনেছো ক্লাস 6-এ। এবার ক্লাস 7-এ দেখো প্রথমেই দিয়েছে পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে, এবং এটা তোমাদের প্রথম একদম শুরুতে বইয়ের শুরুতেই কিন্তু দেওয়া আছে পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে। তাহলে পৃথিবীর পরিক্রমণ বলতে কোন জিনিসটাকে বোঝায়? পৃথিবীর পরিক্রমণ হচ্ছে পৃথিবী কিন্তু নিজের অক্ষের উপরে আবর্তন করতে করতে পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে যে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, সেই সময়কালটাকে বা সেই পরিক্রমণকে বলছে পৃথিবীর পরিক্রমণ গতি। বুঝতে পেরেছ? এই পরিক্রমণ গতি সম্পর্কে আমাদের জানতে গেলে কতগুলো জিনিস জানতে হবে। যেমন প্রথমে দেখো কী আছে এখানে, দেখো মহাকর্ষ। মহাকর্ষ কোন জিনিসটাকে বলে? মহাকর্ষ হচ্ছে আমাদের যে মহাবিশ্ব, সেই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে। বুঝতে পেরেছ? এই যে প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে, সেই জিনিসটাকেই বলছে তোমার মহাকর্ষ। দেখো কি বলছে, আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। কিন্তু মহাকর্ষ আর মাধ্যাকর্ষণ দুটো জিনিসের মধ্যে কিন্তু তোমাদের তফাৎটা বুঝে নিতে হবে। মাধ্যাকর্ষণ মানে কি? মধ্যে আকর্ষণ, অর্থাৎ পৃথিবী তার উপরে যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে কিন্তু তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ। আর মহাকর্ষ হচ্ছে কি? প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে, এটা হচ্ছে তোমার মহাকর্ষ। অর্থাৎ সূর্য যেমন পৃথিবীকে আকর্ষণ করছে, আবার পৃথিবীও সূর্যকে আকর্ষণ করছে, এইরকম যে প্রত্যেকটা জ্যোতিষ্কের মধ্যে যে টান, সেটাই হচ্ছে তোমার মহাকর্ষ। তাহলে মহাকর্ষ এবং মাধ্যাকর্ষণ বুঝলাম। এরপরে দেখো কি আছে, আমাদেরকে কি জানতে হবে যে পৃথিবীর গতি, অর্থাৎ আমাদের যে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, যে গতিটা আছে, এই গতিটা সম্পর্কে জানতে হবে। তো কাকে বলে সেটা আমি তোমাদের বললাম। তো এর আগে কতগুলো জিনিস আমাদের জেনে নিতে হবে। প্রথমে দেখো কি আছে, বলছে সৌর বছর কাকে বলে। সৌর বছর বলে কিন্তু একটা কথা আছে। তো সেই সৌর বছর জিনিসটা কি তোমাদের দেখাই। সৌর বছর মানে সূর্যকে সামনে রেখে পৃথিবী যে একবার পরিক্রমণ করছে 365 দিন 6 ঘন্টায়, সেটিকে কিন্তু বলছে তোমার সৌর বছর। দেখো সৌর বছর কি, দেখো সূর্যকে মাঝে রেখে, দেখতে পাচ্ছ, সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী আবর্তন করতে করতে নির্দিষ্ট পথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ করছে, এটাই পৃথিবীর পরিক্রমণ বলা হয়। পৃথিবীর একবার পরিক্রমণের সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা হলো তোমার সৌর বছর। বুঝতে পেরেছ? অর্থাৎ যে সময়টা লাগছে সেটাকে তোমার সৌর বছর বলা হচ্ছে। এরপর দেখো পৃথিবীর অক্ষ এবং কক্ষের মধ্যে পার্থক্য। আমরা দুটো জিনিস জানি, পৃথিবীর অক্ষ এবং কক্ষ। অক্ষ কোন জিনিসটাকে বলছে? যেটার উপরে নির্ভর করে তোমার পৃথিবী ঘুরছে, যেমন লাট্টু ঘোরে, ঠিক আছে, সেটাকে বলছে তোমার পৃথিবীর অক্ষ। আর পৃথিবীর কক্ষ কোনটা বলছে? পৃথিবীর কক্ষ হচ্ছে যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে বা পরিক্রমণ করছে, সেটাকে বলছে তোমার পৃথিবীর কক্ষ। পরিষ্কার হয়েছে? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী আছে দেখো। বলছে অক্ষ হলো পৃথিবীর দুটি মেরুর সংযোগকারী কাল্পনিক সরলরেখা, যার উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে। অর্থাৎ এই যে ধরো এটা যদি পৃথিবী হয়, তাহলে এই যে তোমার উত্তর মেরু এবং সুমেরু এবং কুমেরুকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, এটিকে বলছে তোমার পৃথিবীর অক্ষ। আর কক্ষ কোনটাকে বলছে? পৃথিবীর কক্ষ হলো কাল্পনিক উপবৃত্তাকার পথ, যেখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, অর্থাৎ যে পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে। পৃথিবীর অক্ষ 12,714
কিলোমিটার দীর্ঘ, যাকে মেরু ব্যাস বলে। আর পৃথিবীর কক্ষ কোনটাকে বলছে? পৃথিবীর দৈর্ঘ্য হলো 96 কোটি কিলোমিটার। তারপর কি হয়েছে? অক্ষের উপর ভিত্তি করে আবর্তনের ফলে পৃথিবীতে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়, আর কক্ষপথের ফলে কি হয়? ঋতু পরিবর্তন এবং বছরের পরিপূর্ণতা ঘটে। অর্থাৎ এটা তোমার আহ্নিক গতি বা আবর্তন গতির সৃষ্টি করে, আর কক্ষপথের জন্য পরিক্রমণ গতি বা বার্ষিক গতির সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার অক্ষ এবং কক্ষের মধ্যে পার্থক্য। এরপরে যেটা আছে বলছে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে। এটা আমি প্রথমেই তোমাদের বললাম যে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে। 365 দিন 6 ঘন্টায় যে একবার পরিক্রমণ করছে সেটাকেই তোমার বার্ষিক গতি বলে। এবার তোমরা বইয়ে লিখবার সময় কীভাবে লিখবে দেখো। বলছে যে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী আবর্তন করতে করতে নির্দিষ্ট পথে ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ করে চলেছে, এটিই পৃথিবীর পরিক্রমণ বলা হয়। পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটি হলো তোমার সৌর বছর। ঠিক আছে, সৌর বছর আর বছর দুটো জিনিস কিন্তু একই নয়। সৌর বছর হিসাবের সুবিধার জন্য এটাকে আমরা ধরে নিচ্ছি কত? 365 দিন ধরে নিই। একবার পরিক্রমণে পৃথিবীর একটি বছর পূর্ণ হয় বলে পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি। বুঝতে পেরেছ? তাহলে পরিক্রমণ গতিরই অপর নাম হচ্ছে বার্ষিক গতি। হয়ে গেল। এরপরে কি আছে? অধিবর্ষ। তাহলে দেখো, অধিবর্ষ কথাটিকে ভাঙলে আমরা পাই অধি প্লাস বর্ষ, তাই তো? তাহলে অধি মানে কি? অধি মানে অধিক, আর বর্ষ মানে বর্ষ। তাহলে যে বছরে একটা দিন অধিক থাকবে সেটি হচ্ছে অধিবর্ষ। কোন দিনটা অধিক থাকে? ফেব্রুয়ারি মাসের একটা দিন। যখনই দেখবে ওটা 29 দিন হচ্ছে, সাধারণত 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়, কিন্তু যখনই 29 দিন হবে অর্থাৎ একটা দিন অধিক থাকবে তখন সেটাকে অধিবর্ষ বলছে। এবারে একটা দিন অধিক থাকে কেন বা কখন থাকে? 4 বছর অন্তর অন্তর থাকে। কেন থাকে দেখো, বলছে আমরা সাধারণত বছর ধরি 365 দিনে, ঠিক আছে, কিন্তু সঠিক পৃথিবীর সঠিক পরিক্রমণের সময় হচ্ছে 365 দিন 48 মিনিট 46 সেকেন্ড। এতে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অতিরিক্ত হয়। এই অতিরিক্ত সময়কে পূর্ণ মানে 6 ঘন্টা ধরে 4 বছর অন্তর অন্তর একটি দিন, অর্থাৎ 4 × 6 = 24 ঘন্টা বা এক দিন বাড়িয়ে বছরকে 366 দিন ধরা হয়। এই অতিরিক্ত একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে। তাই ফেব্রুয়ারি মাস 4 বছর অন্তর অন্তর 29 দিনে হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে 29 তারিখকে বলা হয় অধিদিন। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর হলো অধিদিন। অধিদিন মানে হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসের যখন একটা দিন বাড়ানো হবে সেই দিনটিকে বলছে তোমার অধিদিন। এবং যে বছর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 366 দিন হয় সেই বছরটিকে আমরা বলছি অধিবর্ষ। এই কারণেই 4 বছর অন্তর অন্তর ক্যালেন্ডারে আমরা একটি দিনকে অতিরিক্ত দেখি। ঠিক আছে, তাহলে দেখো অধিবর্ষ হলো, অধিদিনও হলো। এরপরে কি আছে? মুক্তি বেগ কি? দেখো মুক্তি বেগ, এই মুক্তি বেগটা হচ্ছে যখন কোনো বস্তুকে আমরা পৃথিবী থেকে উপরে ছুঁড়ে দেব এবং সেটা যদি নিচে না নামে তখনই কিন্তু সেটা হলো তোমার, সেই বস্তুটা কিন্তু মুক্তি পেয়ে যায়। এবং যে বেগে এই বস্তুটাকে ছুটতে হবে সেই বেগটিকেই বলছে তোমার মুক্তি বেগ। দেখো কি বলছে, বলছে কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুটা কিছুটা উপরে উঠে অভিকর্ষের টানে নিচের দিকে পড়ে যায়। আমরা ধরো কোনো একটা ঢিলকে উপরের দিকে ছুড়লাম, তাহলে কী হবে? সেটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। কিন্তু সবসময় তা নাও হতে পারে। অনেক বেশি জোরে ছুড়লে অর্থাৎ বস্তুর গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব কাটিয়ে বাইরে চলে যেতে পারে। কোন বস্তুকে তোমার এত জোরে ছোড়া হয় বলো তো? কৃত্রিম উপগ্রহকে যখন তোমার ছোড়া হয় তখন দেখবে তোমরা যদি টিভিতে বা কোনো সিনেমাতে দেখে থাকো তাহলে কী হবে? নিচের দিকে দেখবে ধোঁয়ার মতো সৃষ্টি হয়। তাহলে ওটিকে এত বেশি জোরে ছোড়া হয় যে সেটা কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে, অর্থাৎ মুক্তি বেগ অনুযায়ী সেটাকে ছোড়া হয়। তাহলে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার, তাহলে গতিবেগটা বুঝতে পারছো? সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে এটাই মুক্তিবেগ বলছে, সেটা আর নিচে পড়ে না, মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। তাহলে মুক্তিবেগ কোনটাকে বলছে? সেকেন্ডে 11.2 কিলোমিটার যে গতিবেগ সেটিকেই বলছে মুক্তিবেগ। পরিষ্কার হয়েছে? এসকেপ ভেলোসিটি। তারপর দেখো কি আছে? অপসুর ও অনুসুর অবস্থা কাকে বলে? তাহলে দেখো অপসুর এবং অনুসুর অবস্থা। অপ মানে দূর, অনু মানে কি? অনু মানে ছোট। বুঝতে পেরেছো? অনু মানে হচ্ছে ছোট। তাহলে পৃথিবী যখন উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের
চারিদিকে পরিক্রমণ করছে তখন কিন্তু দূরত্বটা সবসময় সমান থাকে না, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা সমান থাকে না। তাহলে সমান যখন থাকে না তাহলে কখন কমে? অনুসুরে কমে। অনু মানে ছোট, আর বাড়ে কখন? অপসুরে বাড়ে। এটা মনে রাখবে। অনুসুর হয় 3রা জানুয়ারি, অপসুর হয় 4ঠা জুলাই। 3রা জানুয়ারি দূরত্ব কত হয়? 14,70,00,000 কিলোমিটার, আর 4ঠা জুলাই দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। এই অবস্থাটাকে বলছে তোমার অপসুর, এই অবস্থাটাকে বলছে তোমার অনুসুর। পরিষ্কার হয়েছে? দেখো এখানে আর একবার বলে দিই। বলছে 4ঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি, 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসুর অবস্থা বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস অন্তর দূরত্ব কমতে থাকে। আর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম, 14,70,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনুসুর অবস্থা বা পেরিহিলিয়ন। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তাহলে এটাই হচ্ছে তোমার অপসুর এবং অনুসুর। নেক্সট কি আছে দেখো, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে বা রবি মার্গ কি? তাহলে দেখো সূর্যের আপাত বার্ষিক গতি এবং রবি মার্গ। রবি মার্গ মানে কি বলতো? রবি প্লাস মার্গ। কথাটাকে ভাঙলে আমরা দুটো কথা পাই, রবি প্লাস মার্গ। রবি মানে সূর্য আর মার্গ মানে রাস্তা, অর্থাৎ যে পথে সূর্য সারা বছর আসা যাওয়া করছে সেটি হচ্ছে তোমার রবি মার্গ। আর সূর্যের আপাত বার্ষিক গতিও সেই একই জিনিস। দেখো এখানে তোমাদের দেওয়া আছে, বলছে প্রথমে সূর্যের দৈনিক আপাত গতিটা বলেছে। দৈনিক আপাত গতি কোনটাকে বলেছে বলতো? আমরা যে সূর্যকে প্রতিদিন পূব আকাশে উদিত হতে দেখছি, পশ্চিম আকাশে অস্ত যেতে দেখছি, এটাকে হচ্ছে তোমার সূর্যের দৈনিক আপাত গতি। পূর্ব আকাশে উদিত হচ্ছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, এটা হচ্ছে আপাত। প্রকৃত কি? পশ্চিম আকাশে উদিত হয়, পূর্ব আকাশে অস্ত যায়। আপাত আর প্রকৃত এই দুটো হচ্ছে ডিফারেন্স। দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে আমরা পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। একে সূর্যের দৈনিক আপাত গতি বলে। আর বার্ষিক আপাত গতি কোনটা? দেখো হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা সূর্যের লম্বরশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। রবি মানে সূর্য, মার্গ মানে পথ, এটাকে বলছে তোমার রবি মার্গ। ঠিক আছে? আর রবি মার্গ যদি তোমাদের পরীক্ষার সময় আসে তখন এটা তোমরা বলতে পারো, এবং ছবি হিসাবে তোমরা এখানে ছবিটা সেভাবে রবি মার্গের ছবিটা দেওয়া নেই, অর্থাৎ সারা বছর যে আসা যাওয়া করছে সেই জিনিসটাকে তোমার রবি মার্গ বলছে। আমি দেখছি রবি মার্গের ছবি। যাই হোক, যদি তোমরা না পেয়ে থাকো তো এই যে তোমার ছবি দুটো আছে এইগুলো দেবে, তাহলে কিন্তু হবে রবি মার্গের ছবি। হ্যাঁ, নেক্সট কি আছে প্রশ্ন দেখো, মুক্তিবেগ রবি মার্গ এতদূর পর্যন্ত হলো। নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে যে সূর্যের বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলাফলগুলি কী কী? তাহলে দেখো সূর্যের বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলে 3টে ফলাফল হয়। হ্যাঁ, একটা হচ্ছে তোমার দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। দেখাই তোমাদের, এই দেখো ফলাফলগুলি, পরিক্রমণ গতির ফলাফল কী কী ফল হয়? দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, সূর্যরশ্মির পতন কোণের তারতম্য, আর 3 নম্বর হচ্ছে ঋতুচক্র বা ঋতু পরিবর্তন। প্রধানত দুটি, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি আর ঋতু পরিবর্তন। ঠিক আছে? এখানে 3টে দিয়েছে, তুমি 3টেও লিখতে পারো, 2টোও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এরপরে দেখো কি আছে, চিত্রসহ পৃথিবীর দিন রাত্রির হ্রাস বৃদ্ধির কারণ লেখো। ঠিক আছে? দিন রাত্রির হ্রাস বৃদ্ধির কারণ। হ্যাঁ, তাহলে দিন রাত্রির যে হ্রাস বৃদ্ধি বা ঋতু পরিবর্তন হচ্ছে তার কারণ কি? তার কারণ এই দেখো এখানে দেওয়া আছে, ঋতুগুলো কেন আসে। খুব সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে ঋতুগুলো কেন আসে, এই ছবিটা দিতে হবে। এবার কেন আসে দেখো, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হয়, অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়। সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হওয়ার তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধের সূর্যরশ্মি পরে অনেক লম্বা হবে, তাই সূর্যের তাপ প্রবল হয়। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তার অপোজিট শীতকাল হয়। আর এই ছবিটা তোমাদেরকে দিতে হবে, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। এবার দেখো বাকি 6 মাসের যেটা, উত্তর গোলার্ধে
তোমার শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। কী করে হচ্ছে বলছে, যখন আমরা দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধ ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না। রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধের সূর্যরশ্মি বাঁকা হয়ে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। বুঝতে পেরেছ? তাহলে এটাই হচ্ছে তোমার ঋতু পরিবর্তনের কারণ। এবারে কি হচ্ছে বিষুব। দেখো, বিষুব কথাটির অর্থ হচ্ছে সমান। ঠিক আছে, বিষুব বলতে তোমার সমান যে জিনিসটাকে, অর্থাৎ পৃথিবীতে যে দিনগুলিতে তোমার দিন এবং রাত্রি সমান হয় সেটিকেই তোমার বিষুব বলছে। দেখো এখানে লেখা আছে বিষুব কথাটির অর্থ হচ্ছে দিন রাত্রি সমান। হ্যাঁ, যে দিন পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয় তাকে বিষুব বলা হয়। বিষুব হচ্ছে দুটো, একটা হচ্ছে মহাবিষুব, একটা জলবিষুব। মহাবিষুব এই দেখো 21শে মার্চ তোমার উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে, এই দিনটিকে মহাবিষুব বলছে। আর 23শে সেপ্টেম্বর হচ্ছে তোমার জলবিষুব। তাহলে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দুটো দিন কিন্তু পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। হ্যাঁ, আর নিরক্ষরেখায় তো তোমার সারা বছরই দিন রাত্রি সমান হয়, সেটা তোমরা জানো, যার জন্য ওখানে ঋতু পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে যে বিষুব কথাটা নিশীথ সূর্য এবং নিশীথ সূর্যের দেশ কাকে বলে। তাহলে নিশীথ সূর্য কথাটিকে ভাঙলে আমরা দুটো কথা পাই, একটা হচ্ছে নিশীথ, একটা হচ্ছে সূর্য, অর্থাৎ রাতের সূর্য। যে জায়গাতে রাতে সূর্য দেখা যায়, আমাদের সূর্য কখন দেখা যায়? দিনের বেলাতে দেখা যায়, কিন্তু যখনই রাতে সূর্য দেখা যাবে তখন সেটা হচ্ছে নিশীথ সূর্য। তাহলে রাতে সূর্য কোথায় দেখা যায়? মেরু অঞ্চলে, যেখানে 6 মাস রাত থাকে। দেখো এখানে কি বলছে, বলছে মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড অনেক জায়গায় স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। তাহলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে, এটা কিন্তু তোমরা মানে ডিমার্ক করবে যে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে কিন্তু নিশীথ সূর্যের দেশ বলা হয়। কেন বলা হয় তখন এটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো কি আছে, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কি। সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা, তাহলে তখন ধরো 6 মাস দিন থাকছে উত্তর গোলার্ধে বা 6 মাস রাত থাকছে, তখন সুমেরুতে যে প্রভাটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা সুমেরু প্রভা, আর কুমেরুতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুমেরু প্রভা। তাহলে কি বলছে দেখো, দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধেনুর মতো রঙিন আলোর জ্যোতি অরোরা দেখা যায়। তাহলে অরোরা কি যদি বলে, তাহলে কি বলবে? আলোর রঙিন আলোর জ্যোতি, রংধেনুর মতো যে রঙিন আলোর জ্যোতি দেখা যায় তাকেই বলছে তোমার অরোরা। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা, দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার সুমেরু প্রভা, কুমেরু প্রভা। এরপরে কি আছে, ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। তাহলে দেখো আমাদের যে ঋতু পরিবর্তন হয়, আমাদের টোটাল ঋতু ক্যালেন্ডারে 6টা, কিন্তু বইয়ে আছে 4টে। অর্থাৎ ভূগোলে যেটা তোমার বোঝানো হবে যেখানে, সেখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই 4টে ঋতু কিন্তু তোমার ভালোভাবে বোঝানো হবে। এবার এখানে কি আছে, ঋতু পরিবর্তনটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো কি বলছে, প্রথমে যেটা আছে ঋতু পরিবর্তনের ক্ষেত্রে রবি মাঘ, তারপরে এই দেখো উত্তর গোলার্ধে বসন্তকাল, এখান থেকে তোমার শুরু করতে হবে। উত্তর গোলার্ধে গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত, এই 4টে ঋতুকে তোমাদেরকে আলোচনা করতে হবে। এবার দেখো প্রথমে কি বলছে, উত্তর গোলার্ধে বসন্তকাল বলছে পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিষুবরেখায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু পর্যন্ত সবই দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টায় সূর্য ওঠে এবং 6টায় অস্ত যায়। এই ঘটনাকে বিষুব বলা হয় এবং বিষুব কথার অর্থ দিন রাত্রি সমান। এই দেখো এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। অর্থাৎ ওই 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর যেটা তোমার উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে 21শে মার্চ বসন্তকাল হয়ে থাকে। দিন এবং রাত্রি প্রায় সমান হওয়ার এই সময়ে আবহাওয়াটাও গরম থাকে, গরম ঠান্ডার মাঝামাঝি। উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই 21শে মার্চ বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন মহাবিষুব বলা হয়। এবার দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কোনটাকে বলছে, বলছে 21শে মার্চের পর
বিষুব বিষুবের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা জায়গায় আসতে থাকে যখন সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে। এই যে দেখো, এই যে এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে? এই যে এই ছবিটা উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ পড়ছে, হ্যাঁ, পড়তে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় অর্থাৎ 12 ঘন্টার বেশি আর রাত ছোট মানে 12 ঘন্টার কম হতে থাকে। সূর্যের উত্তরায়ণের ফলে সময়টা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা জায়গায় অবস্থান করে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 37 ডিগ্রি উত্তর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধের সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়ে থাকে। হলো। এরপরে দেখো উত্তর গোলার্ধের শরৎকাল। উত্তর গোলার্ধের শরৎকাল কি বলছে, 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সূর্যের লম্বরশ্মি ক্রমশ বিষুবরেখার দিকে সরতে থাকে এবং 23শে সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে বিষুবরেখায় সূর্য লম্বরশ্মি পড়ে, ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিনরাত্রি সমান হয়। 21শে মার্চের মতো এই দিনটাও বিষুব। এই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধে এই সময়কে বলছে শরৎকাল। এই কারণে 23শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব, জল বিষুব বলা হয়। এরপরে তোমাকে যেটা করতে হবে শেষ, সেটা হচ্ছে উত্তর গোলার্ধে শীতকাল। তাহলে 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা অবস্থানে আসে যখন সূর্যের লম্বরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে পড়তে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় আর রাত ছোট হতে থাকে। সূর্যের দক্ষিণায়নের এই সময়টা উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 22 এবং এই ছবিটা দেখতে হচ্ছে, এই ছবিটা কিন্তু তোমাদের আঁকার চেষ্টা করতে হবে। এবং 22শে ডিসেম্বর পৃথিবীর কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় আর উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট হয়। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হয়। পরিষ্কার হয়েছে? তাহলে এটা গেল তোমাদের ঋতু পরিবর্তনের ব্যাখ্যা। এরপরে দেখো যেটা আছে, সত্যি কি 25 ডিসেম্বর বড় দিন? না। দেখো বড় দিন কি আসলে বড় দিন? তাহলে কি বলছে দেখো, খেয়াল রেখেছো? বড় দিন যা যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির কয়েকদিন পরই আসলে ওই সময় উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে, মানে উত্তর গোলার্ধের দিনটা বড় হতে শুরু করে। তাহলে উত্তর গোলার্ধে বড় দিন কি আসলে বড় দিন? এটা উত্তর তোমাদের দিতে হবে, কিন্তু না, বড় দিন কিন্তু নয়। দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, 27 উত্তর গোলার্ধে বড় দিন দেখো যীশু খ্রিস্টের জন্মের মাহাত্ম্যের কারণে 22শে ডিসেম্বর বড় দিন। আসলে ওই দিনটি দৈর্ঘ্য উত্তর গোলার্ধে বড় তো নয়ই, বরং ছোট, ঠিক আছে? তবে দক্ষিণ গোলার্ধে ওই দিনটির দৈর্ঘ্য বেশ বড়ই 22শে ডিসেম্বরের চেয়ে, ঠিক আছে? ডিসেম্বরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় বলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চিলি প্রভৃতি দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে গ্রীষ্মকালে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। পরিষ্কার হয়েছে? এটা উত্তর পাওয়া গেল। তাহলে এরপরে দেখো যেটা আছে, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন? ঠিক আছে, দেখো আন্টার্কটিকা কোন দিকে অবস্থিত? দক্ষিণ মেরুতে, সুমেরুতে অবস্থিত। তাহলে আন্টার্কটিকা অভিযানে কেন যাচ্ছে? ডিসেম্বর মাসে কিন্তু হচ্ছে কি দক্ষিণ গোলার্ধে কি হয়? গ্রীষ্মকাল হয়। বুঝতে পেরেছ? তাহলে গ্রীষ্মকাল যখন হবে, তাহলে যদি ওই সময় যদি যায় তাহলে কী হবে? তাপমাত্রাটা কম হবে, যদিও সেটা মহাদেশীয় হিমবাহের অন্তর্গত, অর্থাৎ ঠান্ডায় থাকবে, কিন্তু তবুও তাপমাত্রাটা একটু মন্দের ভালো। দেখো কী বলছে, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন? বলছে ডিসেম্বর মাসে যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, এই গোলার্ধে তখন ক্রমশ দিন বড়, রাত্রি ছোট হতে থাকে, অর্থাৎ দিনের আলো বেশিক্ষণ পাওয়া যায়। সারাদিন ধরে সূর্যের তাপে দক্ষিণ গোলার্ধ উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হওয়ায় ঠান্ডা হওয়ায় তেমন সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। তাছাড়া এই সময় দক্ষিণ গোলার্ধের সূর্যরশ্মি অনেক লম্বভাবে
পড়ে, তাই সূর্যের উত্তাপও প্রখর হয়। তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। তাই বৈজ্ঞানিক গবেষণা চালানোর জন্য বিজ্ঞানীরা আন্টার্কটিকায় ভয়াবহ শীতকালের তুলনায় মন্দের ভালো গ্রীষ্মকালকেই বেছে নেয়। মন্দের ভালো অর্থাৎ ঠান্ডা কিন্তু থাকবেই, কিন্তু তারা কি করছে, ডিসেম্বর মাসকে বাড়ছে, তার কারণ সেই সময় দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল। পরিষ্কার হয়েছে? এরপর দেখো কি আছে, পৃথিবীর কোন কোন অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। দেখো দুটো অঞ্চলে কিন্তু কোনো ঋতু পরিবর্তন হয় না, একটা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চল আর একটা হচ্ছে তোমার মেরু অঞ্চল। ঠিক আছে, এই দুটো অঞ্চলে কিন্তু পৃথিবীর কোনো ঋতু পরিবর্তন হয় না। নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সারা বছর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, আর মেরু অঞ্চলে কি হয়, 6 মাস দিন 6 মাস রাত। ঠিক আছে, এইটাই হবে অ্যান্সার। তাহলে শেষ হলো তোমাদের প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে দেখো, যদি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও তোমার দেখে নিজেদেরকে সমৃদ্ধ হতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই কোনো ভিডিও আমি দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।